জ্ঞান যখন ফিরল তখন শুভঙ্কর হাসপাতালে। চেতনা ফিরতেই সে এক তীব্র যন্ত্রণা অনুভব করল, কিন্তু যন্ত্রণাটা তার শরীরের কোন অংশটা থেকে হচ্ছে সেটা সে তখনও বুঝতে পারল না। যন্ত্রণা এতটাই তীব্র যে সে আবার জ্ঞান হারালো। আবার যখন তার চেতনা ফিরল তখন যন্ত্রণাটা আর টের পেল না শুভঙ্কর। বেশ কিছুক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল শুভঙ্কর। ঘোর কাটতে একটু সময় লাগলো শুভঙ্করের। তারপর সে আশপাশটা ভালো করে লক্ষ্য করল। খানিকক্ষণ ঠাওর করতে পারল না যে সে এখানে কি করে এলো। আশপাশটায় লক্ষ্য করতে সে দেখতে পেল তার পাশে অনেকগুলো বেডে কয়েকজন রোগী। শুভঙ্কর বিছানা থেকে মাথা তুলে বসার চেষ্টা করল, কিন্তু মাথা তুললেই সেই তীব্র ব্যথাটা আবার চাড়া দিয়ে উঠল। এবার সে বুঝতে পারল যে ব্যথার উৎস হলো তার মাথা। এতক্ষণ সে যখন তার চেতনা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে তখন সে অনুভব করল যে তার কপালে ব্যান্ডেজ, অর্থাৎ তার মাথা ফেটে গিয়েছে। কিন্তু তার মাথা যে কিভাবে ফাটলো সেটা সে তখনও মনে করতে পারল না। শুভঙ্কর আরেকবার তার পাশের রোগীদের দিকে তাকালো। একটা খটকা লাগলো তার। এদের সকলের চেহারা দেখে শুভঙ্করের কাউকেই ভদ্রলোক বলে মনে হলো না। সবাই যেন চোর, ডাকাত, গুন্ডা গোছের লোক। তার চিন্তায় বাধা পড়ল। তখন সে বুঝতে পারল যে তাকে কেউ ডাকছে। কি শুভঙ্করবাবু, কেমন লাগছে এখন? শুভঙ্কর পাশ ফিরে তাকাতেই দেখল তার সামনে 1 বছর 40-এর ডাক্তার তার দিকে চেয়ে হাসছে, আর ডাক্তারের পাশে দাঁড়িয়ে আছে একজন পুলিশ। হাসপাতালে পুলিশ কি করছে? হঠাৎ শুভঙ্করের সমস্ত কথা মনে পড়ে গেল। সে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই হয়তো মাথায় চোট লেগেছে। কিন্তু এই যে কোথায় এসে পড়েছে, পুলিশের হাত থেকে বাঁচতেই তো সে পালিয়েছে। কারণ যদি সেখানেও এক মুহূর্ত থাকতো, বিনা দোষে তাকে আজীবন কারাগারের পিছনে কাটাতে হতো, অথবা খুনের অপরাধে তার ফাঁসি হয়ে যেতে পারে। কারণ কেউ তার কথা বিশ্বাস করতো না। শুভঙ্কর যে সত্যিই নির্দোষ সেটা প্রমাণ করার কোনো উপায় ছিল না তার কাছে। কারণ তার কাকুর পকেট থেকে যে চিরকুট পাওয়া গিয়েছিল সেই চিরকুটে হাতের লেখা পুরো শুভঙ্কর।